সবাইকে আজকে ভিক্টরসের পক্ষ থেকে ডেইলি নিউজ পেপার সিরিজ থেকে স্বাগতম। আজ হচ্ছে আমরা আমাদের ডেইলি স্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজগুলো একটু দেখব। হ্যাঁ, তো ফার্স্ট পাতায় আমরা জানি সব থেকে ইম্পর্টেন্ট হেডলাইন নিউজগুলো থাকে। তো প্রথম নিউজগুলো আমরা একটু দেখি এখানে কি আছে। লিঙ্গারিং এলএনজি ক্রাইসিস মে ড্রাগ পাওয়ার কাটস ওজ। আচ্ছা, worried about public outrage, Polli Bidyut Association asks for protection for its offices. আচ্ছা, ফাইন, গ্রেট। এখন আমরা বর্তমানে জানি যে আমাদের এলএনজি ক্রাইসিসটা এখন তুঙ্গে চলে গেছে। আমাদের হচ্ছে নিজস্ব সোর্স থেকে ন্যাচারাল গ্যাসের যে প্রোডাকশনটা সেটা এখন অনেকটা কম। আমরা কি জানি আমাদের টোটাল কয়টা গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে? 30 গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে, তাই না? এই 30 গ্যাস ফিল্ডের মধ্যে অ্যাক্টিভ কিন্তু খুব কম সংখ্যকে আছে, এবং এই অ্যাক্টিভ গ্যাস ফিল্ড থেকে কিন্তু আমরা খুব একটা ন্যাচারাল গ্যাস কিন্তু আহরণ করতে পারতেছি না। সো ন্যাচারাল গ্যাস যেহেতু পাচ্ছি না, সো আমাদের পাওয়ার সোর্স যেটা আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলা, সেই পাওয়ার প্ল্যান্ট গুলা রান করতে আমরা কি বলছি যে 50% হচ্ছে আপনার ন্যাচারাল গ্যাস হচ্ছে যে আমাদের দেশে টোটাল ন্যাচারাল গ্যাসে 50% পাওয়ার প্ল্যান্টে ইউজ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের দেশে পাওয়ার প্রোডাকশনটাও আমাদের স্লো করে দিচ্ছে। অ্যারাউন্ড হচ্ছে 3500 মেগাওয়াটের মতো লোডশেডিং কিন্তু প্রতিদিন হচ্ছে। ঠিক আছে, পাওয়ার শর্টেজ হচ্ছে। সো এটা কিন্তু আমরা অনেক ফিল করতেছি। এখন আমরা যে ন্যাচারাল গ্যাস তো অভ্যন্তরীণ সোর্স থেকে খুব একটা পাচ্ছি না, এবং বাপেক্স, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কর্পোরেশন, বাপেক্সও কিন্তু আলটিমেটলি অতটা অ্যাক্টিভ না যে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন জায়গা থেকে আপনার যে গ্যাস খনন প্রক্রিয়াটা সেটা করার জন্য তাদের যে ক্যাপাসিটি সেটা অত বেশি ভালো না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে দেশে এমনি গ্যাসের আপনার যে মজুদ আছে সেই মজুদটাও হচ্ছে আমাদের যে প্রয়োজন তার তুলনায় কিন্তু অনেক অপ্রতুল। সো সেই জন্য আমরা হচ্ছে এলএনজি অ্যাপ্লাই করি, এলএনজি আমদানি করি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস হচ্ছে আমদানি করি। বাট সেটার আমদানিটাও রিসেন্টলি কমে গেছে। কেন? কারণ আমাদের এলএনজির একটা বড় অংশ আসে কোথা থেকে? কাতার থেকে আসে। কাতার থেকে আসে এবং ইউএই থেকে আসে। সো ইউএই থেকে কাতার থেকে আসতে হলে আপনার গ্যাসটাকে কোথা থেকে আসতে হয়? হরমুজ প্রণালী দিয়ে, স্ট্রেট অফ হরমুজে আসতে হয়। বাট সেখানে কিন্তু বর্তমানে যে আপহিভাল চলতেছে, কারেন্টলি আপনার প্রতিদিন মাত্র গড়ে হচ্ছে ছয়টা থেকে 7টা হচ্ছে অয়েল ট্যাঙ্কার বা ভেসেল হচ্ছে ওই জায়গাটা দিয়ে আসতে পারে। এবং আমাদের যে পাশে যে আবার বাবেল মানদেব প্রণালী আছে, ঠিক আছে, বাবেল মানদেব, সেখান দিয়েও কিন্তু আপনার মাত্র 12 থেকে 13টা ভেসেল হচ্ছে আপনার চলাচল করতে পারে, কারণ সেখানে হচ্ছে হুতিরা একটা কাইন্ড অফ ব্লকেট তৈরি করে রাখছে। ঠিক আছে, সো এগুলোর কারণে আমাদের দেশের পাওয়ার সোর্সের জন্য প্রয়োজনীয় গ্যাস পাওয়া যাচ্ছে না। সো লোডশেডিং কিন্তু বেশি হচ্ছে। এখানে দেখি কিছু গুরুত্বপূর্ণ পাওয়ার সেভিং মেজার্স এর কথা। গভর্নমেন্ট পাওয়ার সেভিং যে মেজার্স গুলো নিয়েছে সেগুলো একটু লক্ষ্য করি। স্টোরস মার্কেটস টু স্টে ওপেন ফ্রম 11 AM টু 8 PM। অর্থাৎ সরকার কিন্তু আবারও কিন্তু মার্কেট বা স্টোরস গুলোর জন্য কিন্তু অপারেটিং টাইম ফ্রেম কিন্তু বেঁধে দিয়েছে। সেটা হবে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ইলুমিনেটেড বিলবোর্ডস টু সুইচ অফ বাই 7 PM। অর্থাৎ সকাল আমরা যে বিভিন্ন বাতির যে সুইচ বোর্ড গুলো বিল বোর্ড গুলা যেগুলো দেখি, তাই না, কালারফুল বিল বোর্ড গুলা দেখি লাইটের মাধ্যমে যেগুলো চলে, সেগুলো হচ্ছে সন্ধ্যা 7টার পর থেকে বন্ধ রাখতে হবে। কালচারাল প্রোগ্রামস ফেয়ার মাস্ট এন্ড বাই 8 PM। কালচারাল প্রোগ্রাম এবং যে কোনো ধরনের যে ফেয়ার বা মেলা সেটা হচ্ছে রাত্রি 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। রেস্টুরেন্ট, হসপিটাল, ফার্মাসিস আর এক্সেম। জাস্ট আপনার রেস্টুরেন্ট, বিভিন্ন হসপিটাল এবং ফার্মেসি এগুলার ক্ষেত্রে এই রুলগুলো প্রযোজ্য হবে না। ঠিক আছে, সো এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পাওয়ার সেভিং মেজার্স আমরা দেখলাম গভর্নমেন্টের পক্ষ থেকে আসছে। এন্ড আপনারা হচ্ছে এখানে দেখবেন যে আলটিমেটলি যে গ্যাসের বিভিন্ন যে চাহিদার কথা আমি বললাম, সেই চাহিদার বিপরীতে আমাদের হচ্ছে যতটা আমরা যোগান দিতে পারতেছি সেটা কিন্তু অনেকটা শর্ট আছে। তো এই নিউজটা হচ্ছে যে আপনারা একটু লক্ষ্য করবেন। আমি গুরুত্বপূর্ণ জাস্ট নির্যাসটা আপনাদের একটু বলে দিলাম। আচ্ছা, গভর্নমেন্ট গোস ফর লং টার্ম ইউএস এলএনজি সাপ্লাই, অ্যাপ্রুভস 12-year ডিল উইথ গানভোর ফর 117 কার্গোস। আচ্ছা, গভর্নমেন্ট কিন্তু এখন বিকল্প পথ খুঁজতেছে, সেজন্য কিন্তু ইউএস এর থেকে এলএনজি সাপ্লাইয়ের একটা চুক্তি কিন্তু করছে। এটা একটু লক্ষ্য করেন। দ্য গভর্নমেন্ট yesterday approved a 12-year deal to import 117 LNG cargoes from US based Gunvor USA LLC amid growing energy demand and supply uncertainty. Under the agreement, Gunvor will deliver the cargoes between 2026 to 2030. আচ্ছা,
তো আমাদের এই গ্যাস ক্রাইসিসের জন্য ইউএস এর একটা কোম্পানি গানভুরের সাথে কিন্তু আমাদের গভর্নমেন্ট 12 বছরের চুক্তি করছে। তো এই চুক্তিতে গত 12 বছরে 117টা এলএনজি কার্গোস কিন্তু আমাদের দেশে এলএনজি নিয়ে আসবে, ঠিক আছে। সো একটা ইম্পর্টেন্ট একটা নিউজ, ঠিক আছে। বিকল্প সোর্স কিন্তু গভর্নমেন্ট কি করতেছে, এক্সপ্লোর করতেছে। সাকসেস ইন স্কুলস, আচ্ছা ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নিউজ না আমাদের জন্য। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ফখরুল বিএনপি's প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট অ্যানাউন্সমেন্ট টুডে। অর্থাৎ আমাদের যে বর্তমানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে কিন্তু বর্তমানে 23তম, আমাদের দেশের 23তম রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হিসেবে কিন্তু সে কি মনোনীত হয়েছে, অ্যাপয়েন্টেড হয়েছে। ওকে, বিএনপি কর্তৃক অ্যাপয়েন্টেড হয়েছে। আর বিরোধী দলে কে? বিরোধী দল মানে 11 দলীয় জোট থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে জনাব অলি আহমেদকে। ফাইন, আমরা একটু সামনের দিকে যাই। সেকেন্ড পেজটা একটু দেখি, সেকেন্ড পেজে কিছু ইম্পর্টেন্ট নিউজ আছে কিনা। নৌকা বাইচ রিটার্নস টু নবাব বাড়ি পন্ড। আচ্ছা, এটা এরকম কোনো ইম্পর্টেন্ট নিউজ না। আর এটা হচ্ছে এই যে দেখেন, যে লিঙ্গারিং এলএনজি ক্রাইসিসের যে আগের পেজের যে নিউজটা আছে সেটার একটা কন্টিনিউশন আছে। এটা আপনারা দেখবেন যে এবারে লোডশেডিং পার আওয়ার কিরকম হচ্ছে, তাই না? এটা একটু লক্ষ্য রাখবেন। ওকে, পরের পেজে যাই। আচ্ছা, ব্যারিয়ার্স টু রিকগনিশন, আচ্ছা ওকে, আর একটু সামনের দিকে যাই। এখানে ফার্স্ট আর সেকেন্ড পেজের নিউজগুলো আমরা মোটামুটি একটু দেখলাম, যেগুলো ইম্পর্টেন্ট আছে। এখন ইন্টারন্যাশনাল পাতার একটু নিউজগুলো দেখি। মেক্কা ডিফেন্স প্যাক্ট কিন্তু বর্তমানে খুব আলোচিত একটা বিষয়, রাইট? সো মেক্কা ডিফেন্স প্যাক্টটা কাদের মধ্যে সাইন হয়েছে? হু আর দ্য সিগনেটরিজ অফ মেক্কা ডিফেন্স প্যাক্ট? তিনটা জোট, কিংডম অফ সৌদি আরবিয়া, তারপরে হচ্ছে আপনার পাকিস্তান অ্যান্ড টার্কি, ঠিক আছে। টার্কি, এই তিনটা দেশ হচ্ছে মেক্কা ডিফেন্স প্যাক্ট কিন্তু স্বাক্ষর করছে। অনেকে কথিত আছে এটার উদ্দেশ্য হচ্ছে ইরানকে আপনার রিটালিয়েট করে, ইরানের বিরুদ্ধ জোট হিসাবে তারা আছে। এই ডিফেন্স প্যাক্টটা অনেকটা ন্যাটোর আর্টিকেল 5 এর মতো, অর্থাৎ তিন জোটের কেউ যদি অ্যাটাক হয় তাহলে বাকি জোটের যারা মেম্বার আছে তারা সম্মিলিতভাবে সেই অ্যাটাকটারে তারা ডিফেন্ড করবে। ওকে, এটা এরদোগান এখন কি করতেছে? এরদোগান আইজ এক্সপেনশন কোর্স ইজিপ্টকেও হচ্ছে এই তিন জোটের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতেছে। ওকে, এই যে দেখেন যে রিসেপ তাই said Wednesday he hoped more countries would join a defense agreement signed last week between Turkey, Saudi Arabia and Pakistan amid a stabilizing region wrecked by conflict. The so-called Mecca Defense Agreement was signed on Friday. আচ্ছা, ফ্রাইডেটা সাইন হয়েছে। এই দেখেন, এটা আপনারা হচ্ছে কোর্সগুলো পড়বেন, কোর্সগুলো ইম্পর্টেন্ট আছে। Our vision for it is not limited to the three countries. Rather, we aspire for it to grow, and perhaps appropriate conditions will emerge one day for all countries of the region to gather under its umbrella. Okay, fine. তার কি এক্সপেক্ট করে? এক্সপেক্টেড ইজিপ্ট টু জয়েন দ্য প্যাক ইন দ্য নেক্সট স্টেজ। পরবর্তীতে যাতে ইজিপ্ট হচ্ছে এখানে একটা জয়েন করার একটা পসিবিলিটি আছে, এটা আপনারা একটু দেখলেন। No progress in on reviewing interim peace deal with US, says Iran attacks on ships in Hormuz rattles markets. এটা একটা ইম্পর্টেন্ট নিউজ, রয়টার্স এর পক্ষ থেকে আসছে। ইরান এন্ড ইউএস রিমেইন অ্যাট লগারহেডস ওভার। এই যে এই ধরনের ফ্রেজগুলো খুবই ইম্পর্টেন্ট, লগারহেডস ওভার, ঠিক আছে। অর্থাৎ তাদের মধ্যে বিবাদ আছে। Efforts to agree on a permanent end to war in Gulf, according to senior Iranian source who said there had been no progress in talks to revive the interim deal agreed in June and define a time frame to implement it. The comments were further blow to hopes of a swift resolution to the crisis following attacks on the শিপিং in the region on Tuesday. অর্থাৎ তাদের মধ্যে যে আলটিমেটলি একটা পিস ডিলের কথা, ইন্টারিম পিস ডিল কথা বলা হয়েছে, অন্তর্বর্তী যে পিস ডিল, সেটা হচ্ছে ইরানের এগিয়ে নেওয়ার। ইরান দেখতেছে যে এটা ইউএস কিন্তু এগিয়ে নিচ্ছে না, ঠিক আছে, এটা দেখতেছে। ওকে, ফাইন। সো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ইনফোগুলো আমরা একটু লক্ষ্য করি কি কি আছে। আচ্ছা, on July 7, Iran Foreign Minister declaring a আচ্ছা ঠিক আছে, ফাইন। One of the issue that is being discussed via mediator is the US returning to the interim agreement and defining a time frame for implementing the commitments. There has been absolutely no progress on this issue. অর্থাৎ তাদের যে ইন্টারিম ডিলের যে প্রোগ্রেস সেটা কিন্তু এখন ওইরকমটা দেখা যায়নি। আচ্ছা, ফাইন।
তো এখানে হচ্ছে ইরান ইসরায়েলের যে অ্যাটাকের কথা বলছে, অপারেশন ইপিক ফিউরির কথা আমরা জানি। এখানে 28 ফেব্রুয়ারিতে যে অ্যাটাক হয়েছে সেটার একটা বিষয় আমরা মাথায় রাখবো। ইরান হ্যাজ স্ট্রাক ইউএস অ্যাসেট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন কান্ট্রিজ। ইরান কি করছে, ইউএস এর যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন তাদের যে এয়ার বেস গুলো আছে, বিভিন্ন কান্ট্রিতে যে এয়ার বেস গুলো আছে বা মিলিটারি বেস গুলো আছে, সেখানে তারা অ্যাটাক করছে কোথায় কোথায়, ওমানে, জর্দানে, কুয়েতে, ইসরায়েলে, ইউএইতে, সৌদি আরবিয়াতে। হ্যাঁ, তাদের বিভিন্ন ইয়াতে কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যাসেট ইনফ্রাস্ট্রাকচারে তারা কিন্তু অ্যাটাক করছে, এবং এর মাধ্যমে তারা কিন্তু একটা সক্ষমতার প্রকাশ করছে। এই ধরনের অ্যাটাক যখন মনে করেন অপেক্ষাকৃত দুর্বল একটা শক্তি, যেমন ইরান ইউএস এর তুলনায় অনেক দুর্বল মিলিটারি দিক থেকে, তখন তখন তারা যদি যে চোরাগুপ্তা হামলা করে, বেসিক্যালি হচ্ছে রিটালিয়েটরি অ্যাটাক যদি করে, তাহলে এই ধরনের আপনার ওয়ারফেয়ারকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। কি বলে? অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। অর্থাৎ আপনি প্রতিপক্ষের সাথে সরাসরি যুদ্ধ করার মতো সক্ষমতা নাই, বাট প্রতিপক্ষের ক্ষতি করার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি কিন্তু আপনার ইরানের কিন্তু আছে, এবং ইরান কিন্তু তাই করছে। এবং এটা কিন্তু মনে করেন যে আপনার বড় একটা প্রতিপক্ষের যদি আপনি একটা কোনো কিছু ক্ষতি করেন, অনেক টাকার যদি ক্ষতি করেন, সেটা কিন্তু তার জন্য একটা কাইন্ড অফ একটা বিরক্তিকর জিনিস। হ্যাঁ, তো ইরান কিন্তু এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারটা করতেছে। একইভাবে হুতিরাও এটার সাথে জড়িত। The June interim ceasefire agreement set a 60-day period extendable by mutual consent, within which Iran and US were expected to reach a final deal limiting Tehran's nuclear program and lifting US section. তো এই যে 60 ডে যে সিক্স ফায়ারের কথা বললো, সেটা কবে থেকে এটা চালু হয়েছে? জুন থেকে চালু হয়েছে। ঠিক আছে, সিক্স ফায়ার মানে হচ্ছে যুদ্ধ হচ্ছে আপাতত বন্ধ, যুদ্ধ বন্ধ রাখার একটা কি এগ্রিমেন্ট, কিন্তু সিজ ফায়ার কিন্তু একটা এগ্রিমেন্ট। আপনারা সবাই একটু পড়বেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রুস অ্যান্ড সিজ ফায়ার। আপনারা একটু কমেন্ট করবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রুস অ্যান্ড সিজ ফায়ার। ট্রুস আর সিজ ফায়ারের মধ্যে পার্থক্যটা কি, এটা হচ্ছে কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করবেন। The Iranian source yesterday dismissed a report from Turkey's Anadolu news agencies that quoted Pakistan's government sources as saying that they had to extend that 60-day period. Acha, fine. Both Iran and US have stepped up rhetoric in past 2 days. Iran's top security official Mohsin Rezai said Tuesday that the Strait of Hormuz would remain closed unless US accept Iran's condition to end the war. ইরানের কন্ডিশন কি? ইরানের কন্ডিশন একটাই। ইরানের কন্ডিশন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ইউএস যে স্যাংশন গুলো ইরানের উপরে অ্যাপ্লাই করছে, সেই স্যাংশন গুলো যাতে ইউএস তুলে নেয়। এন্ড দেন এগেইন ইরানে কিন্তু এই যুদ্ধে অনেক ক্ষতি হয়েছে, অ্যারাউন্ড হচ্ছে $230 বিলিয়ন প্লাস কিন্তু আপনার ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণটা হচ্ছে আপনার ইরান চায়, এন্ড যুক্তরাষ্ট্র চায় ইরান হচ্ছে তার যে নিউক্লিয়ার যে অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেটা আছে, যেমন মনে করেন যে নিউক্লিয়ার ফিউল এনরিচমেন্ট, ঠিক আছে, বা এই ধরনের যে সকল অ্যাক্টিভিটিস গুলো আছে, তারা যাতে সেটা কি পোস্টপোন করে বা বন্ধ রাখে। ঠিক আছে, সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমাদের মিডল ইস্ট ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট, হরমুজ ইস্যুটা। ওকে, border peace keys to ties with China and India. India এটা মনে। So India's foreign ministry said peace along its disputed border with China is critical to ties between the Asian neighbors. অর্থাৎ ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কিন্তু আমরা জানি ম্যাকমোহন লাইন আছে। কি লাইন আছে? ম্যাকমোহন লাইন আছে। এই লাইনটা হচ্ছে তাদের বর্ডার, ঠিক আছে, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট কনফ্লিক্টেড বর্ডারের মধ্যে একটা। ঠিক আছে, এবং ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ কিন্তু চায়না কি মনে করে, তাদের একটা 5 ফিঙ্গার স্ট্র্যাটেজি কিন্তু তাদের একটা অংশ কিন্তু মনে করে। ইম্পর্টেন্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফো। নিউ দিল্লি's commitment comes ahead of a summit of BRICS countries in New Delhi from September 12 to 13. The Chinese President Xi Jinping is expected to attend. Okay, fine. তো ব্রিক্স সামিটের কথা বললো, যেটা হচ্ছে নেক্সট ইন্ডিয়াতে হবে, নিউ দিল্লিতে হবে, যেখানে হচ্ছে আপনার চাইনিজ প্রিমিয়ার মানে প্রধান, হ্যাঁ, প্রেসিডেন্ট কে শি জিনপিং হচ্ছে অ্যাটেন্ড করবেন। In matters of relating to the border areas between India and China, we have always emphasized this discussion with Chinese side that we consider these issues as most serious. আচ্ছা, রণদীপ জয়সওয়াল এই কথাটা বলছে, ইন্ডিয়ার কি স্পোকসপারসন, ফরেন মিনিস্ট্রির স্পোকসপারসন। We have also stated that the state of the order of the border affairs will reflect on the state of our larger bilateral ties. India's news. আচ্ছা, ফাইন। তো এটা হচ্ছে বেসিক্যালি বর্ডার ডিসপিউটের কথাবার্তা এখানে বলছে। পুটিন threatens to seize EU vessels if bloc targets Russia's 4 killed in Russia Ukraine. So Russian Ukraine strikes হচ্ছে, রাশিয়া ইউক্রেন যে ওয়ার, এটা যথারীতি এখনো কিন্তু কন্টিনিউশনের মধ্যে আছে। এখন এডিটোরিয়ালের মধ্যে যাই, আমরা ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস গুলো একটু কাইন্ড অফ চোখ বুলাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোনো কিছু পাইলে আমি হচ্ছে সেটা একটু অ্যানালাইসিস করে দিব। An epidemic that shouldn't have occurred
রং ডিসিশন নেগলিজেন্সেস আর ব্লেম টু দ্য অনগোয়িং ক্রাইসিস। সো এটা হচ্ছে আমাদের যে মিজেলস এর কথা বললো, মিজেলস মানে হচ্ছে হাম, ঠিক আছে, মিজেলস এর কথা বললো। আমরা জানি যে মিজেলস এর জন্য যে টিকা দেওয়া হয় সেটা হচ্ছে এমআর টিকা, এমআর মানে মিজেলস এন্ড রুবেলা, ঠিক আছে। এই টিকা হচ্ছে আমাদের বর্তমানে ক্রাইসিস থাকার কারণে এই মিজেলস বা হামের কারণে কিন্তু প্রচুর শিশু মারা যাচ্ছে। সো এটা কিন্তু একটা বার্নিং ইস্যু, হ্যাঁ, বার্নিং হেলথ ইস্যুর মধ্যে একটা। এ নিউ চান্স টু ফিক্স আরবান প্রাইমারি হেলথ কেয়ার, আচ্ছা ফাইন। হাউ ট্রেডিশনাল ক্রেডিট রেটিংস ফেল সি এমএসএমই, ওকে। গার্লস আর উইনিং দ্য এক্সাম রেস বাট লুজিং দ্য ক্যারিয়ার রেস, আচ্ছা এখানে ইম্পর্টেন্ট কিছু নাই ওরকম। উই মাস্ট ব্রিং এআই টু দ্য ফ্যাক্টরি ফ্লোর। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনারা একটু দেখতে পারেন যে এআই গ্র্যাজুয়াল শিফট টুয়ার্ড এআই, যেটা হচ্ছে যে আমরা কাইন্ডলি উই আর এক্সপিরিয়েন্সিং দ্যাট। সো এটা বেসিক্যালি আমাদের যে প্রোডাকশন সেক্টর সেখানে কিন্তু একটা হিউজ চেঞ্জ আসতেছে।